জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড। জৈব যৌগ, জৈব রসায়নের বিষয়। যখন থেকে জৈব রসায়ন চর্চা শুরু হয়েছে, রসায়ন চর্চা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই প্রকৃতি থেকে যাবতীয় যে পদার্থ পাওয়া গেছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা গেছে। দুটো ভাগ, একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা অজৈব পদার্থ। তাহলে প্রকৃতি থেকে যত কিছু পাওয়া গেছে, যে সকল পদার্থগুলো পাওয়া গেছে, সমগ্রকে দুটো ভাগে ভাগ করেছে, একটা জৈব আর একটা অজৈব। জৈব পদার্থগুলো হচ্ছে যে জীবজ উপাদান থেকে প্রাপ্ত, চাহে প্রাণীর মধ্যে হোক বা উদ্ভিজ্জ থেকে হোক। উদ্ভিদ বা প্রাণী উভয় জীবজ উপাদান থেকেই এই জৈব পদার্থটা আমরা পেয়ে থাকি। অজৈব পদার্থটা হচ্ছে জড় পদার্থ অবলিক খনিজ, ওই ইট পাথর এরকম মাটি আর খনিজটা, এই জড় বা খনিজ পদার্থ থেকে পাচ্ছি অজৈব পদার্থগুলো, আর জৈব পদার্থগুলি পাচ্ছি আমি জীবজ উপাদান থেকে, চাই উদ্ভিজ্জ হোক বা প্রাণীজ হোক, যেটাই হোক। এখন রসায়ন চর্চা শুরুর দিকে তো প্রথমত দুটো ভাগে ভাগ করলেন বিজ্ঞানীরা। তারপর 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস উনি বললেন যে এই যে জৈব পদার্থগুলো বা জৈব যৌগগুলো পরীক্ষাগারে কিন্তু সম্ভব নয় যে কৃত্রিমভাবে তৈরি করা, বা জীবজ উপাদান ছাড়া বা জীবজ উপাদানগুলি ছাড়া তুমি কখনো এই জৈব যৌগগুলো তৈরি করতে পারবে না। সেটা এই বিজ্ঞানী বার্জেলিয়াসের একটা মতামত। কিন্তু 1828 সালে বিজ্ঞানী ভোলার উনি অজৈব উপাদান থেকে জৈব উপাদান তৈরি করে দেখিয়ে দিলেন। তখন কিন্তু ইনি ভুল প্রমাণিত হলেন। তিনি করলেন অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। এই অজৈব যৌগটা থেকে, এটা অজৈব যৌগ, এই অজৈব যৌগটা থেকে উনি জৈব যৌগ তৈরি করে দেখিয়ে দেন। কি করলেন না, একে যদি তাপ দেওয়া হয় NH4CNO, তাহলে একে যদি তাপ দেওয়া হয় তাহলে কিন্তু ইউরিয়া পাওয়া যায়। ইউরিয়া NH2CONH2, বা তুমি লিখতে পারো CONH2 হোল 2। এটা হচ্ছে ইউরিয়া। ওই যে সার আমরা ব্যবহার করি, ইউরিয়া সার। তাহলে এই যে অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ বা অজৈব উপাদান, এটার থেকে উনি তাপ দিলেন হালকা, তাতে দেখা গেল যে ইউরিয়া পাওয়া গেল। তাহলে ইউরিয়া যে পাওয়া গেল এটা কিন্তু জৈব যৌগ। কেন এটাকে জৈব যৌগ বলে বলছি? তারপর বিজ্ঞানী কলবে আর বার্থেলো, এরা দুজন কি করলেন না, মিথেন CH4 যার সংকেত
আর অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, যার সংকেত। মিথেন আর অ্যাসিটিক অ্যাসিড এনারা তৈরি করে দেখিয়ে দিলেন যে বাবু এই লোকটা কিন্তু ভুল বলেছে, যে ওরা ওই অজৈব উপাদান থেকে কিন্তু জৈব উপাদান তৈরি করে দিয়েছেন। তাহলে বিজ্ঞানী যেহেতু বললেন যে বার্জেলিয়াস যে প্রাণীজ উপাদান ছাড়া বা জীবজ উপাদান ছাড়া জৈব যৌগ তৈরি করা ইম্পসিবল বা সম্ভব নয়, সেটাকে 1828 ইনি দেখিয়ে দিলেন ভোলার এটার মাধ্যমে। নেক্সট কোলবে ও বার্থেলো এরা দুজনে মিলে মিথেন আর অ্যাসিটিক অ্যাসিড এরকম করে নিয়ে আরো পরে নানান বিজ্ঞানী নানা রকম জৈব যৌগ কিন্তু তৈরি করে দেখিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জৈব যৌগ কি করে আমরা চিনব? বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে ও অন্যান্য বিজ্ঞানী আরো অনেকে বিজ্ঞানী ওরা প্রমাণ করলেন যে জৈব যৌগের মধ্যে কার্বন থাকবেই, কার্বন পরমাণু থাকবেই। তার সাথে কে কে থাকবে? এর সাথে সর্বদা এই হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। তাছাড়া হাইড্রোজেন তো থাকছেই, অবশ্যই কার্বন আর হাইড্রোজেন এই দুজন অবশ্যই থাকবে, তাছাড়া কিন্তু যৌগটাকে জৈব যৌগ বলা যাবে না। তাছাড়া থাকবে সালফার, অক্সিজেন, ফসফরাস, হ্যালোজেন মৌলগুলো আর ধাতব মৌল থাকবে। এগুলো জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকবে, কিন্তু কার্বন আর এইচ, কার্বন তো অবশ্যই থাকবে আর কার্বনের সাথে এইচ কিন্তু থাকবেই, তবেই কিন্তু সেটাকে জৈব যৌগ বলা যাবে। এই যেমন সিও, এক্ষেত্রে কিন্তু অক্সিজেন মৌল আছে, বা CO2 বা CS2, এই যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইসালফাইড, এদের ক্ষেত্রেও কিন্তু যে সালফার পরমাণু আছে এর ক্ষেত্রেও অক্সিজেন আছে, কিন্তু এদেরকে জৈব যৌগ বলা যাবে না, জৈব যৌগ বলা যাবে না। কেন না? এদের সাথে কিন্তু এইচ নাই বা হাইড্রোজেন পরমাণু নাই। এবার হাইড্রোজেন পরমাণু থাকলেই যে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন থাকলেই যে সেটাকে আবার জৈব যৌগ বলা যাবে সেটাও নয়, কেননা বাইকার্বনেট বা ধাতব কার্বনেট এই সকলগুলোতেও কিন্তু বাইকার্বনেটের ক্ষেত্রে এইচ পরমাণু থাকতেও পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকেও জৈব যৌগ বলা যাবে না কার্বনের সাথে থাকলেও। কেন না? এই সি আর এইচ এরা যদি সরাসরি যুক্ত থাকে, সরাসরি যুক্ত থাকে এদের যে বন্ধনের মাধ্যমে, তাহলে সরাসরি যদি যুক্ত থাকে তবেই আমরা বলবো যে সেটা জৈব যৌগ, তাছাড়া কিন্তু আমরা সেগুলোকে জৈব যৌগ বলতে পারবো না। এখানে এরা তো থাকছেই, সালফার পরমাণু, অক্সিজেন, ফসফরাস, হ্যালোজেন মৌলগুলো, ধাতব মৌলগুলো থাকছেই কার্বনের সাথে, কিন্তু এ তো মাস্ট এইচ থাকবেই কার্বন, আর কার্বনে তো কার্বন থাকবেই, জৈব যৌগে কার্বন থাকবেই, যদি কার্বন না থাকে তাহলে সেটা কিন্তু জৈব যৌগ নয়। আর এইচও অবশ্যই থাকবে, এইচ সর্বদা কার্বনের সাথে এইচ সর্বদা বিরাজমান করবে, কিন্তু যদি এরা এককভাবে থাকে, কার্বনের সাথে অক্সিজেন থাকে, এস থাকে, পি থাকে, আদার্স হ্যালোজেন মৌলগুলো থাকে বা ধাতব মৌলগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু ওদের জৈব যৌগ আমরা নাও বলতে পারি। কেন? কারণ এইচ নাই ওর সাথে, বা যদি এইচও থাকে ধাতব কার্বনেট বা বায়োকার্বনেটের সাথে যদি কার্বন, এদের ক্ষেত্রেও কিন্তু এইচ পরমাণু যুক্ত আছে, কিন্তু সেটা সরাসরি ভাবে যুক্ত নাই। সেই কারণে আমরা এই ধাতব কার্বনেট বা ধাতব কার্বনেটের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করি না,
এই যে ধাতব মৌলগুলো থেকে ধাতব কার্বনেট, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কি না ওগুলোকেও আমরা কখনোই জৈব যৌগ বলতে পারবো না। নেক্সট, কার্বনের চতুর্যোজ্যতা। কার্বন পরমাণুর হচ্ছে বা কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 4। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন আর শেষের কক্ষপথে 4টে ইলেকট্রন থাকছে। এখন 4টে ইলেকট্রন থাকে, কাজেই কার্বনের যোজ্যতাও 4। তাহলে ইলেকট্রন কার্বন যেহেতু কি করে না কার্বন যেহেতু তীব্র আয়নীয় যৌগ নয় বা তীব্র ধনাত্মক বা তীব্র ঋণাত্মক, অর্থাৎ কি যে C4+ বা C4- আয়নে কিন্তু পরিণত হই না। যে 4টা ইলেকট্রন কাউকে হয়তো দিয়ে দিল বা ইলেকট্রন পূর্তির জন্য 4টা ইলেকট্রন হয়তো কাউকে নিল, এরকম কিন্তু করে না। কাজেই এ কি করে না যখন কারোর সাথে যুক্ত হই তাহলে সমভাবে যুক্ত হয়, সমভাবে, যেটাকে বলা হয় যে সমযোজ্যতা বা সমযোজী যৌগ বলা হয়। যে এ যখন সমানভাবে ইলেকট্রনগুলো ব্যবহার করে আর কিন্তু যুক্ত হয় কারোর সাথে যদি যুক্ত হয়। যেমন এই যে মিথেনের ক্ষেত্রেই দেখা গেছে যে হাইড্রোজেনের যেহেতু 1 পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে কার্বনের 4টে যদি থাকে ইলেকট্রন ডটের ক্ষেত্রে তুমি দেখেছো যে হাইড্রোজেনের একটা একটা করে যদি থাকে তাহলে এরকম করে কিন্তু সমানভাবে সে যে দেওয়া নেওয়া করে, যে আমি একটা দিলে আরেকটা কিন্তু ওর থেকেও একটা কিন্তু নেবে। এমন নয় যে সেটা দেওয়া নেওয়া একদম হয়ে যায় বলে, সেরকম নয়, কিন্তু সমভাবে ব্যবহার করে। তাহলে যেহেতু কার্বন তীব্র ধনাত্মক মৌল বা তীব্র ঋণাত্মক মৌল নয়, কাজে এই আয়নেও পরিণত হয় না যে C4+ বা C4-। তাহলে কি করে না যৌগ গঠন যখন হয় তখন এই যে সমযোজী যৌগ গঠন করে, মানে সমভাবে ব্যবহার করে নিয়ে ইলেকট্রন জোড় বা লুইস ডট, ওই যে লুইস ডট গঠন, সেই রকম ভাবে সে কিন্তু যৌগ গঠন করে। তাহলে এটার থেকে আমরা কিন্তু বলতেও পারি যে জৈব যৌগগুলো কিন্তু কি হয় না সমযোজী যৌগ হয়। যেহেতু কার্বন আছে, কার্বন তখনই থাকবে যদি সমানভাবে না সে সবার সাথে না সমভাবে যদি না মিশে বা সমভাবে না যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জৈব যৌগ গঠন হতে পারে না বা কার্বন থাকতে পারে না। কাজে কার্বন আছে মানে জৈব যৌগগুলোকে আমরা লিখতেই পারি জৈব যৌগগুলো কি হয় না সমযোজী যৌগ হয়, সমযোজী যৌগ হয়। তাহলে পেলাম। এবার এই যে এটার ক্ষেত্রে দেখা গেছে যে মিথেন অণুর ক্ষেত্রে যদি আমরা ওই যে লুইস ডটের ক্ষেত্রে অনেকেই ভুল করে যে CH4, এই যে যেটা করলাম যে এইরকম CH এইরকম কিন্তু লুইস ডট গঠনের ক্ষেত্রে কিন্তু এরকম লেখাটা আমাদের কিন্তু ভুল। কেন বলো তো না, এই যে যেহেতু এগুলাকে কি হয় না এরা মিথেন অণুর ক্ষেত্রে যে 4টা হাইড্রোজেন এগুলা কি না সমযোজী এক বন্ধন, এটাকে বলা হয় সমযোজী এক বন্ধন। কেননা একটা ইলেকট্রন নিয়ে এও একটা দিচ্ছে ও একটা নিচ্ছে, এরও দুটো হলো এরও এক্ষেত্রে দুটো। তাহলে একটা ইলেকট্রন আদান প্রদানের জন্য একটা, যদি দুটো ইলেকট্রন আদান প্রদান হতো তাহলে কিন্তু দুটো হতো, 3টে ইলেকট্রন আদান প্রদান হলে 3টে হতো।
তো যেহেতু মিথেন অণুর ক্ষেত্রে দেখা গেছে যে একটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে হাইড্রোজেনের সাথে, কাজেই এক বন্ধনের ক্ষেত্রে এদের দেখা যায়, এক বন্ধনে দেখা যায়। কিন্তু এইখানে এরা একই সমতলে কিন্তু থাকে না। একই সমতলে মানে একই সমতলে যদি ওরা থাকতো তাহলে এই যে এদের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 90 ডিগ্রি হতো। কিন্তু পরীক্ষাগারে দেখা গেছে যে মিথেনটা এদের যে এই এক এইচ বন্ধনের সাথে কার্বনের এই এক এইচ এর সাথে এই যে আরেক এইচ আছে, এইচ পরমাণু, এদের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট পাওয়া গেছে। কাজেই পরের যে এটাও কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে এদের মধ্যে, 90 90 90 90, তবে কিন্তু এরা একই সমতলে থাকতে পারতো। কিন্তু লুইস ডট গঠনের ক্ষেত্রে এরকম যদি কেউ করে সেটা কিন্তু ভুল প্রমাণিত হবে বা ভুল করা হবে। কিন্তু এরা তখন একটা অ্যাঙ্গেলে যে তুমি এরকম হয়তো লিখতে পারো, এরা কিন্তু একই সমতলে কিন্তু নয়, এরা কিন্তু একই সমতলে নয়। এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত হয় না 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে মিথেনের ক্ষেত্রে এইটা দেখা গেছে। অন্যান্য অণুর ক্ষেত্রেও 90 ডিগ্রি হয় না, 100-র উপর দিকেই হয়। হয়তো কোনোটা 111 ডিগ্রি হয়, কোনোটাতে 117 ডিগ্রি হয়, কোনো এই যেমন অ্যাসিটিলিন অণু আছে সেরকম ক্ষেত্রেও দেখা গেছে। তো এরকম যৌগগুলোর ক্ষেত্রেও দেখা গেছে যে ওদের মধ্যে 90 ডিগ্রি কোণ তো করে না। এই একটা যোজ্যতার থেকে আরেকটা যোজ্যতার, বা এই একটা এইচ বা এক বন্ধন থেকে আরেকটা এক বন্ধন, বা এইচ পরমাণু, দুটো এইচ পরমাণুর মধ্যে যে অ্যাঙ্গেল কার্বনের সাথে যে এই যে এইচ সি আর এইচ, এদের মধ্যে যে একটা অ্যাঙ্গেল, এটা কিন্তু ওই 100-র উপর দিকেই হয়, কিন্তু 90 ডিগ্রি করা যাবে না। বা এদের মধ্যে এদের 180 ডিগ্রি বা 2 সমকোণ এরকম হয় না, যে কারণে এরা কিন্তু একই সমতলে থাকে না। নেক্সট হচ্ছে কার্বনের কেটিনেশন ধর্ম। কার্বনের কেটিনেশন ধর্ম হচ্ছে কি না, কার্বন এক কার্বন আরেক কার্বন আরেক কার্বন সমযোজী এক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে যে একটা শৃঙ্খল তৈরি করে, সেটাই হচ্ছে কার্বনের কেটিনেশন ধর্ম। কার্বনের কেটিনেশন ধর্ম, এটা একটা ধর্ম যেটার কারণে ওই যে হিউজ সাইজের বা হিউজ টাইপের যে জৈব যৌগগুলো তৈরি হয়েছে তারই একটা এই ধর্মটা কাজে লেগেই কিন্তু সেগুলো তৈরি হয়েছে। কেননা কার্বন 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 কার্বনের যে একটা শৃঙ্খল তৈরি হয়েছে, তো এক বন্ধন বা এইরকম করে নিয়ে, বা হয়তো এরকম দ্বিবন্ধন হোক বা ত্রিবন্ধন হোক, যেই হোক, সেরকম করে নিয়ে কিন্তু যে একটা শৃঙ্খল তৈরি করে, সেই শৃঙ্খলটাই হচ্ছে শৃঙ্খল তৈরি করে সেই ধর্মটাই হচ্ছে যে, বা যে ধর্মের প্রভাবে যে কার্বন পরমাণুগুলো সমযোজী এক বন্ধন বা সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত হয়ে একটা শৃঙ্খল তৈরি করে, একটা শৃঙ্খল তৈরি করে। তাহলে ওই যে ধর্মটার দ্বারা ওরা সেই শৃঙ্খলটা তৈরি করে বা চেনটা তৈরি করে, সেটাই হচ্ছে সেই ধর্মটা হচ্ছে কার্বনের কেটিনেশন ধর্ম। তাহলে তাতে কার্বন পরমাণুগুলো কি নিজেদের মধ্যেই যে শৃঙ্খলটা তৈরি করে, আদার্স কারোর সাথে সেটা কিন্তু তার কেটিনেশন ধর্ম নয়, যে আদার্স কোনো মৌলের সাথে হয়তো ও যুক্ত হচ্ছে সেটা নয়, কিন্তু নিজেদের পরমাণুগুলোর সাথেই যে যুক্ত হয়ে একটা চেন তৈরি করে বা শৃঙ্খল তৈরি করে, সেটা হচ্ছে কেটিনেশন ধর্ম। কেটিনেশন ধর্মের ফলে দুটো শৃঙ্খল তৈরি হয়, দু ধরনের। একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল,
একটা আছে বদ্ধ শৃঙ্খল। তাহলে মুক্ত শৃঙ্খল কোনটা না, এই যে এইরকম যেটা থাকবে, যার কোনো শাখা নেই, মোট কথা মুক্ত মানে শাখা আছে সেটা নেই, খোলা অবস্থায় থাকবে, এই যে এইরকমটা হচ্ছে মুক্ত শৃঙ্খল। আর বদ্ধ শৃঙ্খল হচ্ছে ওই যে বেঞ্জিন অণু এইরকম, এই যে এইরকম, এই যে এইটা, যে এরা বদ্ধ অবস্থায় আছে, যে এই কার্বনগুলো এদের এইগুলোর সাথে হয়তো আদার্স হাইড্রোজেন পরমাণু থাকতেও পারে বা আদার্স কোনো পরমাণু আছে হয়তো, কিন্তু এদের মধ্যে এরা কিন্তু বদ্ধ অবস্থায় আছে, বা মালা যেটাকে বলি, যে এইরকম মালা যেটাকে থাকে বাঁধা অবস্থায় থাকে, সেই জন্য বদ্ধ অবস্থায় বদ্ধ শৃঙ্খল তৈরি করে। আর একটা আছে মুক্ত শৃঙ্খল, মানে এটা খোলা অবস্থায় আছে, এদের সাথে আরো হয়তো যুক্ত হতে পারে, কিন্তু এদের সাথে যুক্ত নাও হতে পারে বা হবেই না, এরা পরস্পরের সাথে বদ্ধ অবস্থায় আছে। এবার মুক্ত শৃঙ্খল একটা হচ্ছে তোমার দুটো ভাগ করেছে, একটা শাখাবিহীন বা শাখাহীন, আর একটা শাখাযুক্ত। এই যে এটাই হচ্ছে শাখাবিহীন বা শাখাহীন। আর শাখা এই যে এইরকম নিতেই পারি, এখানেও একটা নিতে পারি, এখানেও একটা গেল, এখানেও একটা গেল, এরকম যে শাখা থাকবে সেটাই যে শৃঙ্খল তৈরি করবে, সেটাই হবে এই শাখাযুক্ত শৃঙ্খল। আর শাখাহীন এই যে এটা, যার শাখা থাকবে না। তাহলে এইরকম যে চেন তৈরি করে, সেটাই হচ্ছে এই কার্বনের ক্যাটিনেশন ধর্ম।